এখনকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনারা সংসদে বেশ খানিকটা সরব, সরকারের সমালোচনা করছিলেন সংসদের বাইরে। এখনকার পরিস্থিতি আপনার দৃষ্টিতে কেমন দেখেন আপনারা? মানে সারা দেশের পরিস্থিতি কি এখন একটু উন্নত হয়েছে? আপনারা অনেকদিন ধরেই সমালোচনা করছিলেন। টু বি অনেস্ট, আসলে সেই পরিমাণ প্রোগ্রেস হয় নাই। আপনি যেটাই বলেন না কেন, খালি আমরা দেখতেছি এখান থেকে ওখানে যাচ্ছে, এবং ওসিদের অ্যাগেইন সেম যে ঘুষ নেওয়ার আন্ডারস্ট্যান্ডিংটা এখনও স্টেবল আছে। এবং আমি গতদিন আমার এক ওসির ব্যাপারে আমি ডিআইজিকে বললাম যে দেখেন, উনি কিন্তু খুবই চমৎকার নিয়মিত ঘুষ খায় এবং সব পক্ষের কাছেই খায়, সবাইকে মেনটেন করে। তো এইরকম মানে হ্যাজ বিন নাথিং চেঞ্জ। যেটা আমরা সংস্কার করতে চেয়েছিলাম সেটার কোনো কিছুই হয় নাই। পুলিশ স্টিল দ্য সেম কেসেস, এক্সেপশনাল যেগুলো তারা তো ভালো, যারা ভালো তারা তো ভালো, বাট যে নেচারগতভাবে যে অভ্যাস সেটা রয়েছে। এবং মোরালি তারা এখন আসলে যারাই আগে ছিল, যেমন আমার সাচিব ছিল, এখন তারা হয়ে গেছে ড্যাব হয়ে গেছে। ঠিক যারা মানে শপথবদ্ধ আওয়ামী লীগ ছিল, তো এখন শপথবদ্ধ জাতীয়তাবাদ হয়ে গেছে, এইটাই। বাট তাদের তো ওল্ড সিস্টেম ইজ দেয়ার। তো আমার কাছে ওই পরিমাণ হয়নি, বরং আরও অনেক জায়গায় দেখলাম যে অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আপনারা দেখলাম মোহাম্মদপুরের ঘটনাতে আমরা খুবই জলযন্ত্র দেখলাম যে যেখানে পুলিশ নিজেই আক্রান্ত হয়ে যায়, তাহলে পুলিশ আমাদের কি প্রোটেকশন দেবে? সো দিস ইজ ভেরি মাচ ডেঞ্জারাস। তো আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী উনি তো দাঁড়িয়ে বললেন যে অনেক প্রোগ্রেস হয়েছে। সবচেয়ে একটা ভেরি ইন্টারেস্টিং কথা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মরণ করে দিতে চাই। উনি গতবার যখন আমাদের সংসদ ক্লোজিং ডেতে উনি বলেছেন যে আজকে ক্লোজিং ডে হয়েছে, সুতরাং আমি ফ্রি হয়ে যাচ্ছি, এরপরে বিশেষ এক অভিযান চালিয়ে সারা দেশে কী করা হবে, এসব নির্মূল করা হবে। সব তালিকা করা হয়েছে সন্ত্রাসী, চাঁদাবাজদের এবং মদ যারা কারবারি তাদের, মাদক। ভেরি ইন্টারেস্টিংলি আবার নতুন করে আবার পার্লামেন্টে বসলাম। আমার মাঝে 1 মাস গ্যাপ ছিল, আজকে প্রায় 15 তারিখ হয়ে গেল, পার্লামেন্ট শুরু হয়েছে 7 তারিখের মতো। তো অলমোস্ট সেম থিং আমরা দেখতেছি, কিন্তু তো খুব বেশি যে মানে উন্নতি বলা যায় সে অর্থে আমরা কিন্তু পাইনি। উন্নতি যেটা হয়েছে যে পোশাক একটা আগে ছিল, চেঞ্জ করা ছিল, সেটা আবার নতুন করে আসছে আর কি। কিছু পোশাকের গত হয়তো কিছু চেঞ্জ নিয়ে আসা গেছে, পরিবর্তন হয়েছে, বাট আলটিমেটলি আইন শৃঙ্খলা ওই অর্থে কিন্তু আমরা খুব বেশি প্রোগ্রেস দেখি নাই। এর কারণ কি? মানে সরকার এদিকে নজর দিচ্ছে না, সেটিকে দেখেন না কেন? মানে আপনারা নানা মাত্রিক বিশ্লেষণ হতে পারে। 1 নম্বর বিশ্লেষণ হলো এরা কিন্তু আগের সরকারের প্রোডাকশন, নতুন কোনো রিক্রুটমেন্ট হয় নাই, সেগুলা ওনারা যেতেই বলুক না কেন সেগুলা। সেকেন্ড হলো যে আমরা যে সংস্কার বা একটা অ্যাকাউন্টেবলের আন্ডারে আনতে চেয়েছিলাম, সেই জিনিসটা কিন্তু পুলিশ সংস্কারের ক্ষেত্রে বাস্তবায়ন হয়নি। সে দুইটা যখন আনঅ্যাকাউন্টেবল থেকে যায়, তখন কিন্তু আলটিমেটলি একটা হচ্ছে রিক্রুটমেন্ট, ফ্রেশ পলিসিতে যেগুলো হওয়ার কথা। 2 নম্বর হচ্ছে যে যারা এক্সিস্টিং আছে তাদেরকে রিকনসাইল করা, তাদের শুদ্ধিকরণের যে প্রসেসটা, জিরো টলারেন্স মানে কাইন্ড অফ ঘুষ টুস সেগুলোকে অ্যাক্টিভ হওয়ার কথা দরকার ছিল। তো সেটা না হওয়ার কারণ। থার্ড যেটা হলো, এটা আমাদের কিছু ক্ষেত্রে আমরা দেখতেছি যে দীর্ঘদিন, হ্যাঁ আমি স্বীকার করে নিচ্ছি, অনেক আমাদের যারা জাতীয়তাবাদী পন্থী ছিল, বিভিন্ন জামাত ইসলাম পন্থী 2-4 জন যারা ছিল, তাদেরকে দীর্ঘদিন বঞ্চিত করে তারা এখন কিন্তু আবার এসে তারাও আবার সেম দেখেছে। কারণ হচ্ছে আমাদের নতুন কোনো মডেল নাই, দেখেছে আওয়ামী লীগ কেমনি করেছে, আচ্ছা এরকম করেছে, সুতরাং উই হ্যাভ টু গো দিস ওয়ে অ্যাগেইন। তো ওনারাও এসে নিজেদের মতো একটু দলীয় আত্মস্থ করার চেষ্টা করছে। সুতরাং প্রফেশনালিজম জায়গাটা কিন্তু অনেক জায়গায় ঘাটতি হয়। হ্যাঁ আপনি পলিটিক্যালি ভাই আপনি যে কোনো দল সাপোর্ট করতেই পারেন, ইটস কোনো দোষের কিছু না, কিন্তু প্রফেশনাল জায়গায় আপনি যখন যমুনা টেলিভিশন ঢুকবেন, তখন আপনি প্রফেশনালি সার্ভিস করবেন অ্যাজ আপনি জার্নালিস্ট। যখন আপনি পুলিশে যখন আপনাকে পদায়ন করা হবে, আপনি পলিটিক্যালি পদায়ন নর্মালি হয় যদিও, কিন্তু তারপর আপনার প্রফেশনাল অ্যাক্ট করা উচিত যে কোনো দলের বাইরে। এইরকম প্রফেশনালিজমের ঘাটতি, রিফর্মটা হয়নি, অ্যাকাউন্টেবল করা হয়নি, এবং পূর্বের সবগুলো লোকগুলো থাকার কারণে ফুল চেইন অফ কমান্ডটা ওই এস্টাবলিশ করা যায়নি। সো এই মোটা দাগে গ্যাপটা থাকার কারণে, পাশাপাশি সন্ত্রাসীরা তো খুবই ফাঁকা ফেলে মানে কোনো রকম, কারণ আর্মি উঠে আসতেছে দিনে দিনে, যেটা একটা সাপোর্ট শক্তি হিসেবে ছিল সেটাও কিন্তু এখন নাই। তো পুলিশের বললেই বলে গতানুগতা আমাদের কি নাই, ভেহিকেলস নাই, আমাদের লোক সংকট, আমাদের এই সমস্যা, আমরা নতুন আসছি, প্রতিদিনও তো চেঞ্জ হইতেছে। তো এইগুলোর কারণে হয়তো এক্স্যাক্টলি আমরা এই অপরাধ দমনটা হচ্ছে না আর কি। জি, ডাক্তার সাজিদুল হক রুবেল, একটু আপনার কাছে জানতে চাই, আপনি নিশ্চয়ই খবরটা খেয়াল করেছেন, রাজধানীর আদাবরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ওসি এসআই আহত, পুলিশের অভিযানে 2 জন গুলিবিদ্ধ সহ আটক করা হয়েছে 4 জন। রাজধানীর এই মোহাম্মদপুর আদাবর কেন্দ্রিক মাদকের খবর কিংবা ছিনতাইয়ের অহরহ ঘটনা প্রতিনিয়ত গণমাধ্যমের খবর হচ্ছে। এরই মধ্যে সরকারি দিক থেকেও বলা হচ্ছিল ব্যবস্থা নেওয়া হচ্ছে, উন্নত হবে, কিন্তু আজকে পুলিশই আক্রান্ত হলো। পরিস্থিতি কি আসলে? ধন্যবাদ রাসেল ভাই, এবং একই সাথে আমার সম্মানিত 2 সহ-আলোচক
এবং দর্শকরা সবাইকে শুভেচ্ছা। আসলে এটা প্রতিনিয়ত বাড়ার বদলে কমার বদলে বেড়েই চলছে এই পরিস্থিতি। এবং আপনি যদি দেখেন যে শুধু ঢাকার এই আদাবরের ঘটনাটা না, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু এখন হচ্ছে এই মানে ব্যক্তি পর্যায়েও এই ধরনের ঘটনা ঘটছে, খুনাখুনি হচ্ছে, আবার সংগঠিত এই ধরনের ঘটনাগুলা বাড়ছে আর কি। এবং আজকে পুলিশ এখানে আক্রান্ত হয়েছে, আবার অনেক জায়গায় দেখা গেছে যে র্যাবও গেছে বা অন্যরা গেছে, মাদকদ্রব্য উদ্ধার করতে গিয়ে উল্টা হচ্ছে তাদের দ্বারা আক্রান্ত, সন্ত্রাসীদের দ্বারা বা অপরাধীদের দ্বারা আক্রান্ত হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এই জিনিসটা কিন্তু হলো একটা গুরুত্বপূর্ণ জায়গা। সেটা হচ্ছে যে আমরা আগস্টের গণঅভ্যুত্থান পরবর্তী সময়কালের একটা হচ্ছে গিয়ে ভ্যাকুয়ামের মধ্যে পড়ছিলাম। এই ভ্যাকুয়ামের মধ্যে পড়াটা খুবই স্বাভাবিক, পৃথিবীর সব দেশেই হয় এটা। পৃথিবীর সব দেশেই যে কোনো একটা গণ অভ্যুত্থানের পরবর্তী পর্যায়ে, এবং যে গণ অভ্যুত্থানটা তখনই ঘটে যখন দেশের আইনের শাসন থাকে না, যখন দেশের মানুষের আস্থা থাকে না আইনের প্রতি এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি, তখন জনগণ এবং হচ্ছে পুলিশ মুখোমুখি হয়ে দাঁড়ায়। এটা একটা পর্যায়ে দাঁড়াবেই। দাঁড়ানোর পর যখন পরিবর্তনটা ঘটে, শাসকের পরিবর্তনটা ঘটে, ব্যবস্থার পরিবর্তন শুরু হয়ে যায়, তখন আবার সব কিছুই হচ্ছে রিইনস্টল হয়। ঠিক আছে, তখন সব কিছু আবার রিইনস্টল হয়। এবং সেই রিইনস্টলের জায়গাটা আমাদের মনে হচ্ছে যে আমরা অনেক দেরি করে ফেলছি। 2 বছর হয়ে গেল। হ্যাঁ, অনেক দেরি হয়ে গেছে। এবং এই ব্যাপারটাকে আমরা গুরুত্বের মধ্যেও নিয়ে আনি নাই আর কি। ঠিক আছে, দৃষ্টিভঙ্গির জায়গাটায় আমরা সেই জায়গাটা নিয়ে আনি নাই আর কি। আমরা হচ্ছে গিয়ে তখন তার বদলে আমরা যেটা দেখছি আর কি, সেটা দেখছি হচ্ছে একটা হুড়োহুড়ি, পদ দখলের হুড়োহুড়ি। ঠিক আছে, ডিসি দখলের হুড়ে, কার আওতায় কয়জন ডিসি আছে, জামাতের কয়জন ডিসি পাইছে, বিএনপি কয়জন ডিসি পাইছে, বা এনসিবির কয়জন ডিসি আছে, কয়জন ওসি তার পক্ষে, কোন থানার ওসি হচ্ছে জামাতের, কোন থানার ওসি হলো বিএনপি। এই নিয়ে একটা হুড়োহুড়ি ব্যাপার ছিল আর কি। তো এইখানে হচ্ছে সত্যিকার অর্থে তো আমরা হচ্ছে গিয়ে মানে আওয়ামী লীগের পুলিশের বদলে জাতীয়তাবাদী পুলিশ বা জামাতের পুলিশ বা এনসিবির পুলিশ দেখতে চাই না আর কি। ঠিক আছে, নতুন নিয়োগের কথা বলে আবার শুধুমাত্র যারা এনসিপির হচ্ছে গিয়ে মানে মানে সাদা তালিকায় থাকবেন তারাই হচ্ছে গিয়ে চাকরি পাবেন, সেটাও তো আমরা দেখতে চাই না আর কি। আমরা তো দেখতে চাই বিষয়টাকে একেবারে প্রফেশনাল জায়গায়। ঠিক আছে, আমি রূপকর্তা এনসিপি শব্দটা ইউজ করছি আর কি। ঠিক আছে, তো সেটা আমরা দেখতে চাই না, কিন্তু আমরা তাই দেখেছি। তো আমরা তো দেখেছি এখানে টাকা পয়সারও ছড়াছড়ি দেখছি আর কি, বিভিন্ন নিয়োগ বদলি ইত্যাদির ক্ষেত্রে আর কি। তো আবার অনেক সময় দেখছি আপনার এই আলোচনা যে লটারি কেন হচ্ছে, এই নিয়ে খুব আক্ষেপ বিক্ষোভ ছিল আর কি। হ্যাঁ, লটারি করে কেন করা হচ্ছে, লটারি কেন দরকার? ঠিক আছে, এই পোস্টিং টোস্টিং এমনি হবে আর কি, লটারি করে পোস্টিং টোস্টিং হবে না। তো এইভাবে করে আমরা এটাকে যে পুনর্প্রতিষ্ঠার যে বিষয়টা ছিল সেটা আমরা করি নাই সময় মতো। এইটা করার সময় এখনও আছে, কিন্তু এটা হচ্ছে দেরি হচ্ছে। এটা 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় যেটা, সেটা হচ্ছে যে দেখেন আমাদের ওই এখন হচ্ছে গিয়ে আমরা কিছু জায়গায় দেখতেছি যে এরা সোশ্যাল মিডিয়াতেও অ্যাক্টিভ, এই অপরাধীরা। কোথাও দেখছি যে খুন করতে যাওয়ার আগে বা হচ্ছে কোনো একটা গন্ডগোল করবার আগে তারা সোশ্যাল মিডিয়াকে কিন্তু তারা বলতেছে যে আমরা যাবো, অমুককে ধরবো, তমুককে এই করব সেই করব। এবং এই এক ধরনের মানে প্রচণ্ড সাহস তৈরি হয়েছে আর কি। এবং এইটা তৈরি হওয়ার ক্ষেত্রেও হচ্ছে আমার মতে হতেছে যে আমাদের পুলিশ বাহিনীর এই কথাটা একটু মাথায় রাখতে হবে। আমরা ছোটোবেলার থেকে না, আমরা ইতিহাস যতটা পড়ি যে একেবারে ব্রিটিশ আমল থেকে শুরু করে পুলিশ জনবান্ধব ছিল না। পুলিশ শাসকের একটা হাতিয়ারই ছিল সে ব্রিটিশ আমলে। পাকিস্তান আমলে একদম সেম, দুর্নীতিও করছে, আবার হচ্ছে গণবিরোধী জনগণের একটা নিপীড়ক যন্ত্র হিসেবেই ব্যবহৃত হয়েছে পুলিশ। দেশ স্বাধীন হওয়ার পর এই 54টি বছর ধরেও যেই শাসক ক্ষমতায় আসছেন, যেই দলই ক্ষমতায় আসছেন, ইনক্লুডিং আওয়ামী লীগ, একই ঘটনা ঘটছে, নানান মাত্রা নানান ডাইমেনশনে একই ঘটনা ঘটে আসতেছে। এখন যে জায়গায় এসে আমরা দাঁড়াইছি যে এত কিছুর পর, এত গণ অভ্যুত্থানের পর, এত রক্তের পরও আবারও ঠিক একই জায়গায় আমরা কেন থাকবো, এইটা হচ্ছে এখন প্রশ্নের জায়গায়।
এই সেই প্রশ্নকে আবার নতুন করে আমাদেরকে টেবিল করতে হচ্ছে, নতুন করে সেই প্রশ্নকে আবার রাখতে হচ্ছে যে তাহলে আবার কি আরেকটা গণঅভ্যুত্থান লাগবে, দেশকে আইনের শাসনে ফিরানোর জন্য কি আরেকটা গণঅভ্যুত্থান লাগবে, এবং গণঅভ্যুত্থান ছাড়া কি হচ্ছে গিয়ে রক্তপাত দেওয়া ছাড়া কি হচ্ছে গিয়ে আপনাদের রাজনৈতিক দায় থেকে এই যে মানুষগুলার ভোট নিয়ে আপনার নির্বাচিত কোনো অভ্যুত্থান হলেই কি পরিবর্তন হচ্ছে? এর আগেও তো হয়েছে। না, এটা হচ্ছে না। বারবার জনগণের বিজয় চিন্তাই হয়ে যায় বাংলাদেশে, এই ভূখণ্ডে বারবার বিজয় চিন্তাই হয়ে গেছে। তো আবারও আরেকবার হচ্ছে গিয়ে জনগণের বিজয় হচ্ছে গিয়ে লোপাট হয়ে যাচ্ছে। শহীদুল ইসলাম বাবুল, আপনার কাছে জানতে চাই, আদাবরের ঘটনাটি নিশ্চয়ই দেখেছেন, এছাড়া আরেকটি ঘটনা একটু আপনার দৃষ্টিতে আনতে চাই। কয়েকদিন আগে যুব দলের এক নেতাকে চট্টগ্রামের রাউজানে গুলি করে হত্যা করা হয়েছে। গণমাধ্যমে 5 অস্ত্রধারী শনাক্ত হয়েছে, তাদের ছবি সহ নাম এসছে এবং যারা সবাই বিএনপির সঙ্গে সম্পৃক্ত বলে গণমাধ্যমে খবর এসছে। কিন্তু পুলিশ এখন পর্যন্ত তাদের কাউকে খুঁজে পাচ্ছে না। ঘটনাটি আরও 3-4 দিন হয়ে গেল, এরই মধ্যে 4-5 দিন হয়ে গেছে। কিন্তু আবার আমরা দেখলাম কুমিল্লায় শিবির নেতা জিসানের জিডির কয়েক ঘন্টার মধ্যে পুলিশ খুব অ্যাক্টিভলি তাকে খুঁজে পেয়েছেন এক জায়গায়। মানে এক এক জায়গায় এক এক রকম, তো 7 ঘন্টার মধ্যে মানে পুলিশ কি এক এক জায়গায় তাদের সক্ষমতার তারতম্য নাকি বলতে পারবো না, সেটা পুলিশ স্থানকাল পাত্র ভেদে হতে পারে। কিন্তু আপনি নিশ্চিত থাকেন যে অপরাধী, বিএনপি কোনো অপরাধীকে প্রশ্রয় দেয় না, ওন করে না। যেমন ওই যে কি শিবিরের তাকে তারা ওন করছে যেভাবে, মনে হচ্ছে ধোয়া তুলসী পাতা, বিএনপি সেটা কেউ করেনি। এবং আমি এটা নিয়ে কথাও বলেছি ওখানকার লোকাল এমপি যে, এবং তিনি এই বিষয়ে সিরিয়াস। কিন্তু রামিসা এবং জিসান কেউ বিএনপির সাথে যুক্ত না, আবার ওদিকে বিএনপির সাথে যুক্ত না, কিন্তু না, হ্যাঁ হচ্ছে। আপনি ওয়েট করেন, দেখবেন যে এটা আপনি আস্থা রাখেন, সে গ্রেপ্তার হবে, তাদেরকে কেউ প্রোটেকশন দেবে না। একজন খুনি তো খুনি, সে বিএনপিও কত বছর হয়নি, প্লিজ এইটা এইভাবে বললেন না, কত বছর হয়নি, এটা সাগর উনিরও তো হয়নি। রামি সারটা যে 7 দিনের কার্য দিবস হইলো, এটা একটু দয়া করে একটু প্রশংসাটা করেন। না করেন, আপনারা তো বিরোধিতা শুধু করেন, কি কোনো পরিবর্তন হয় নাই, একই জায়গায় আছে যে কথাটা বলা হচ্ছে। এটার সাথে আমি সম্পূর্ণ একমত না। আমি কেন একমত না আমি বলি, আমি তো এ পর্যন্ত দেখিনি এই 3.5 মাসে 4 মাসে একটা ক্রস ফায়ারের ঘটনা ঘটেছে বাংলাদেশে, একটা মানবতা বিরোধী অপরাধ ঘটেছে পুলিশকে দিয়ে, হতে পারে বিচ্ছিন্ন দিয়ে একটা, কিন্তু অ্যাজ এ হোল হয়েছে। একজন মানুষ গুম হয়েছে, গুমের নাটক সাজাইছিল আমার ভাইরা, ওই একজন শিবিরের রেপিস্ট, তাকে দিয়ে তথ্য উদ্ঘাটিত হয়েছে জাতির সামনে, যেটি নিয়ে তারা হাই হোসেন করে, হ্যাঁ, এবং তাকে ডিফেন্ড করে, প্রোটেকশন দেয়। তো হয়নি তো এইসব ঘটনা। এখন পুলিশে যারা ওই যে বললো আমার ভাই যে আওয়ামী লীগের লোকরা আছে তো, এটা তো সত্য, এখনো আছে, জামাতের লোকও আছে, এনসিপির লোকও কেউ আছে হয়তো বা, হ্যাঁ, কারণ বিগত অন্তর্বর্তীকালীন সময়ে যে যেমনি পারছে 19-এ তারা সরকারে গেল, তারা যে দোয়া তুলসী পাতা হয়ে যাইতো তা তো না, জামাত এনসিপি, তার প্রমাণ তো আমরা দেখছি, এবং কেলেঙ্কারিও দেখছি, নিয়োগ বাণিজ্য দেখছি, কোটি টাকা। এখন আল্লাহর রহমতে এই 3.5 মাসে এইটা শুনি নাই, অন্তত হইতে পারে দলের লোক, এটা অসত্য না। আর পুলিশের যে ব্যাপার, সামাজিক অপরাধ কবে হয়নি বাংলাদেশে, কোথায় হয় না, কম আর বেশি আপনি পরিসংখ্যান খুঁজে দেখেন যে আগের সাথে কত বেড়েছে নাকি কমেছে, কতটুকু বেড়েছে। এটা তো হবে, পুলিশ একটা বিধ্বস্ত বাহিনী, সবচাইতে বিধ্বস্ত হয়েছে এই আন্দোলনের পরে, 5 তারিখের পরে পুলিশ আক্রান্ত হয়েছে, পুলিশ সঙ্গত কারণও আছে। তো তারা তাদের নৈতিক মূল্যবান ফেলে, তাদের ডিসিপ্লিন চেইন এগুলো নাই, নানান বিএনপি নতুন সরকার সেট আপ করতে নানানভাবে এই বাস্তবতা তো আছে। আর পুলিশ এখন একটা পুলিশকে কেউ ভয় পায় না, তো ভয় পায় না কারণ আছে, পুলিশ বন্দুক ব্যবহার করতে পারে না, করে না, ওই যে চুন খাইলে মুখ পরে, দই দেখলে ভয় করে, একটা কথা আছে না, বা সিঁদুরে মেঘ দেখলে ভয় পায় ঘর পড়া গরু, সেই বাস্তবতা আছে। পুলিশের কাছে অস্ত্র ছিল, পুলিশ গুলি করে নাই, পুলিশ সহনশীল হয়েছে। বাট সব জায়গায় কোন জায়গায় সহনশীল হবে, কোন জায়গায় সহনশীল হবে না, ওই যে বললাম না, ওই আতঙ্ক, ট্রমাটাইজড সবচাইতে হয়েছে পুলিশ, এই বাস্তবতাও তো আছে। এখন আপনি যদি বলেন কোনোই পরিবর্তন হয় নাই, বাংলাদেশের সংস্কৃতি, উনি বললো ব্রিটিশ শাসন থেকে পুলিশের ক্যারেক্টার চরিত্র, পুলিশ তো আমি ইম্পোর্ট করতে পারবো না। এই দেশেরই পুলিশ, এই জামাতের পুলিশ, এই আওয়ামী লীগের পুলিশ, এই এনসিপি করার লোক, এই বিএনপি করার লোক, এরাই তো পুলিশ, আপনি কোত্থেকে আনবেন? আর পুলিশ যে ঘুষ খায় না, ঘুষ তো খাই, এটা তো অসত্য না, এটা একটা সামাজিক ব্যাধি, এটা একটা সংস্কার লাগবে, একটা মনস্তাত্ত্বিক সংস্কার, সামাজিক সংস্কার লাগবে। এটা একদিনে আপনি সুইচ দিলেন, বিএনপি ক্ষমতায় আসলো আর পুলিশের সব ঘুষ খাওয়া বন্ধ হয়ে গেল, আপনি এটা যদি আশা করেন, এটা বাতুলতা। হ্যাঁ, তবে এই যে অপরাধী তাদেরকে রাষ্ট্র প্রশ্রয় দেয় কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। কিন্তু যে সংস্কারের কথা আপনি বলছিলেন, সেটিও কি চেষ্টা করছে সরকার, বা সেরকম? নিশ্চয়ই, আমি না হলে কি, তাহলে পুলিশ তো আগের মতোই ক্যারেক্টার থাকতো, যারে তারে ধরে নিয়ে ঠ্যাঙ্গে গুলি করে দিত, বুকে গুলি করে দিত, হ্যাঁ, মাদক কারবার নিয়ে ওসি প্রদীপের মতো আচরণ করেছে কেউ রক্ষা পাইছে?
এটা কি কোনো পরিবর্তন না? এক বিন্দু পরিবর্তন মনে হয় না আপনার কাছে, আপনাদের কাছে? তিনি যে ঘুষের উদাহরণ দিচ্ছিলেন, আর ঘুষ কে না খাইছে এই দেশে? আপনি ঘুষ কি ফ্রিজ দিলে বন্ধ হয়ে যাবে? ঘুষ কি আপনার সামনে খায় কেউ? গোপনে গোপনে পুলিশ তো ব্রিটিশ আমল থেকেই ঘুষ খায়। কে, কোন ফেরেস্তা এসে বন্ধ করছিল? ওনাদের ইউনুস সরকার এসে বন্ধ করতে পারছিল? তখন কি পুলিশ ফেরেস্তা হয়ে গেছে? বা ওনারা কালকে ক্ষমতায় বসায় দিলে সব পুলিশের ঘুষ খাওয়া বন্ধ হয়ে যাবে? তাহলে দেই, উনি গ্যারান্টি দেখ। ইজ ইট পসিবল? হ্যাঁ, এটা একটা মনস্তাত্ত্বিক ব্যাপার, এটা একটা প্রক্রিয়াগত ব্যাপার যে পুলিশের কোনো অন্যায় অপরাধ প্রমাণিত হলে এটা রাষ্ট্র সরকার প্রশ্রয় দিবে না। এইটা হলো বাস্তবতা। এখন আপনি বলতে পারবেন হ্যাঁ যে পরিবর্তন হয় না, মুখস্থ কথা বলে দিলেন, আগে যা ছিল তার সাথে ডেটোরেট করছে। কই এখন কি হাজার হাজার রাউন্ড গুলি, টিয়ার গ্যাস কোথাও আপনি শুনেছেন যে পুলিশ ব্যবহার করছে? সাউন্ড গ্রেনেড ব্যবহার করছে, বিরোধী দলকে পণ্ড করে দিছে, মিসমার করে দিছে, কোনো অফিস সব বিরোধী দলের ভাঙ্গে চুরে নিয়ে আসছে। আপনি তো বলে দিলেন পরিবর্তন হয় নাই, যা ইচ্ছা তাই বলতেছেন, যাকে ইচ্ছা তাকে তাই বলতেছেন, যেমনি বলতেছেন টাইনে নামাবেন, হিস্ট্রে নামাবেন, একই তো কথা। কই পুলিশ কাউকে বাড়ি দিছে বিরোধী দলের নামে? আপনি মত প্রকাশ করতেছেন, সব বলতেছেন, এখন বলতে পারবেন আপনি পরিবর্তন হয় নাই, রাজনৈতিক বক্তব্য। জি, আবারও আলোচনায় ফিরতে চাই। বিশেষ করে তৃণমূলে নির্বাচন নিয়ে যে অনেকদিন ধরেই বিরোধী দলের পক্ষ থেকে দাবি ছিল স্থানীয় সরকার নির্বাচন, সেটির কিছুটা বার্তা পাওয়া গেছে। আজকে স্থানীয় সরকার মন্ত্রী এনিমন্ত্রী কিছুটা বলেছেন। আপনারা বিশেষ করে তৃণমূলের নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বেশ দাবি জানাচ্ছিলেন, যদিও আবার পাশাপাশি প্রার্থীও ঘোষণা করেছেন, সেটিও সত্য। তবে যে অনিশ্চয়তা ছিল সেটি কাটলো কিনা, আজকে স্থানীয় সরকার মন্ত্রী তিনি বলেছেন চলতি বর্ষার মৌসুমের পর সেপ্টেম্বর বা অক্টোবর মাসে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে। এতে এই যে অনিশ্চয়তা যেটি আপনারা দেখছিলেন সেটি কাটলো কিনা? এটা তো একটা কমন কথা, শব্দটা ছিল পার্লামেন্টে দাঁড়িয়ে যথা সময় হবে। পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন যথা সময়, কিন্তু আজকে তিনি বলেছেন বর্ষা শেষ হলো। আর বিএনপি তো সবসময় বলতো ঈদের পরে, যাই হোক ঈদের পরে বলে নাই, বর্ষা মৌসুমের পরে বলতে, ফ্যান্টাস্টিক, এটা ভালো একটা জিনিস। আমরা চাই যে আসলে বেসিক্যালি বাংলাদেশের রাষ্ট্র ফাংশন করে কিন্তু ইউনিয়নগুলো দিয়ে, মানে গভর্নমেন্ট দেখলাম সোশ্যাল সেফটিতে প্রচুর টাকা দিছে এবার, প্রায় 1 লক্ষ সর্বোচ্চ ম্যাক্সিমাম দিছে এবার সোশ্যাল সেফটি নেটে, এবং এটা এক্সিকিউশন হবে কিন্তু ইউনিয়ন পরিষদের মাধ্যমে। এবং ইউনিয়ন পরিষদে আপনারা হয়তো সবাই জানেন যে ম্যাক্সিমামে এখন আওয়ামী লীগের যারা ইউনিয়ন ছিল তারা তো পলাতক। তো ওখানে দেখা যাচ্ছে প্রশাসক বা নানা রকম কিসিমের ভাবে আছে। আবার কেউ কেউ যদি আওয়ামী লীগ থেকে বিএনপিতে জয়েন করছে, তারা আবার নতুন করে আইসা তারা চেয়ারম্যানশিপ করতেছে, এরকম অসংখ্য আমি দেখেছি। কাউন্সিলরশিপ বিএনপিতে একটু জয়েন করলে তারা আবার করতেছে আর কি অ্যাভেলেবেল। তো এটাকে একটা ডিসফাংশনাল আর কি বেসিক্যালি, এবং মানুষ সবাই কানেক্টেড কিন্তু ওই ইউনিয়ন পরিষদের সাথে, উপজেলাগুলোর সাথে। সো এগুলো খুব দ্রুত হওয়া দরকার ছিল। ইন্টারিমের সময় করতে চাইছিল, করতে দেয় নাই, বিএনপি বাধা দিয়েছিল। তো পরে এখন আসে আবার 1 বছর লেট করতেছে, ওনাদের প্রস্তুতি নিতে হবে, যত ফান্ডিং আছে ফান্ডিংগুলো যাবে সরকারিভাবে, এগুলো ইউজ করা হবে, দেন একটু পপুলারিটি পাবে, তারপরে ইলেকশন করবে। জেলা পরিষদে খেয়াল করেন, জেলা পরিষদগুলো অনির্বাচিত লোক দিয়ে ডিরেক্ট একটা ইন্টারিমের করা একটা জরুরি আইনের মাধ্যমে দেয়া, সেটাকে দিয়ে আপনি লোকগুলো পলিটিক্যাল লোকজন বসাই দিতেছেন, দিয়ে 1 বছর ফান্ডিং দিয়ে তাদেরকে পেলে পুষে নেতাকর্মীদের খাওয়া একটু বড় লোক কইরা তারপরে আবার ইলেকশন দেবে আর কি। সো এটা একটা লং প্রসেস। এবং জেলা পরিষদ বা উপজেলা এগুলো কিন্তু আলোচনায় নেই, কিন্তু পৌর কিন্তু আলোচনায় নেই। তো পৌরসভাগুলোর অবস্থা খুবই খারাপ। আমাদের পার্টিকুলার আমার কুড়িগ্রাম পৌরসভার কথা বলি, মানুষজন মানে এ গ্রেড নাকি আমাদের পৌরসভা, এটার কাজে কর্মে এফ গ্রেড, ফেল গ্রেড। সরকার থেকে বাজেট যায়, কাজ হয় না, পানি খুবই ধ্বংসকর অবস্থা, পানি পায় না, মানুষ কষ্টে আছে, এটা নিয়ে কোনো কথাও নাই। কিন্তু তো স্থানীয় সরকার এগুলো খুব কুইকলি করা, কয়টা আছে পৌরসভা ধরলাম সারা দেশে, এগুলো চাইলে কিন্তু ফেস করে ফেলতে পারতো। তো এগুলো নিয়ে খুব দ্রুত হওয়া দরকার, কারণ আমাদের লোকাল পার্লামেন্ট স্ট্রং না করলে কিন্তু আপনার মানুষের সাথে সার্ভিস পাবো না। কারণ আমরা কিন্তু এমপিদেরকে, যেদিন মঈন খান আমাদের বলেছিলেন যে নেল পালিশ থেকে শুরু করে আমার যে কি বলে পুঁথিপাঠ পর্যন্ত সবই নাকি এমপিদের করতে হয় এখন একটা অবস্থা। কারণ এমপিদেরকে আবার বলা তো হস্তক্ষেপ কেন, নানা রকম কথা হয়। কারণ এমপিদের প্রপার জায়গায় কাজ করতে পারে না, আবার এখানে কোনো কিছুই নাই, অভ্যুত্থানের পরবর্তী মানুষের আকাঙ্ক্ষা নতুন নতুন ফেজ দেখার। তো এই জন্য আমাদের লোকাল গভর্নমেন্ট দরকার। সব কাজ তো আপনারাও নিচ্ছেন, এই যে উপজেলা পরিষদ এমপিদের বসার জায়গা, সেটা তো আপনারা স্বাগতই জানিয়েছেন। আপনাদের দাবির এই জিনিসটা, এটা আতিক মজিদ, আমি আতিক মজিদ দাবি করেছি, বলেছিলাম যে বসার জায়গা হোক জেলা, আপনি বলিনি উপজেলা পরিষদ হস্তক্ষেপ না, আমি বলিনি যে উপজেলা পরিষদের ইউনিয়নের পাশে বসার জায়গা। বলেছিলাম যে এমপিদের একটা অফিস থাকা উচিত। কেন থাকা উচিত? একটা কাজের কন্টিনিউশন থাকা উচিত। এই জন্য একটা রেসপেক্টফুল একটা মানুষ, আপনি খেয়াল করে দেখেন তো, মানে এমপি হওয়ার পরে তাকে বসতে হয় তার বাসায়, একটা বাড়িতে বানায়, আপনি পলিটিক্যাল লিডারের মতো বসলেন, অথবা কোনো জায়গায় গিয়ে। আপনার বসার জায়গা ঢাকায় কোথায় বসে? ঢাকায় যে এমপির অফিস আছে, আপনারা জানেন না যে এমপিরা অনেক অফিসেই পায় না,
সেকেন্ড, তাহলে আপনি আসলে কি করতে চান? আপনি আমাকে এমপিকে দিয়ে আপনি সব কাজ করাইতে চান। আপনার এলাকায় কোনো একটা রাস্তা যদি ভেঙে থাকে, মেনশন দেন সোশ্যাল মিডিয়ায়, এমপি সাহেব কি করে, রাস্তা ভেঙে গেছে, মানে এটা কিন্তু লোকাল পার্লামেন্টের কাজ, সে তো আর বোঝে না, সে তো এমপি মানে সব কিছু এলাকার মানুষ বোঝে না বলে আপনাকে তাহলে আপনি তো কিন্তু ওই এলাকার কনস্টিটিউয়েন্সির আপনি একটা কি পলিসি মেকিং, আপনি তার কথা কিন্তু পার্লামেন্টে তুলবেন। আমি একা ল মেকার, সেটা বাংলাদেশে এই পরিমাণ এডুকেশন হয় না। তাহলে আপনি নিজে প্রত্যাশা করছেন এমপির কাছে সব করে দিক, তাহলে এমপিকে বসার জায়গা দিচ্ছেন না। তাহলে এমপিকে চান আপনি দুর্নীতি করে একটা বড় অফিস বানাক। দিস ইজ হোয়াট আমরা বাংলাদেশের মানুষের এক্সপেক্ট হলো। এমপি মনে হয় 100 কোটি টাকা পায় এমনি এমনি। এমপিদের আলটিমেটলি কোনো বরাদ্দ ওইভাবে কি হয় না, এমপিদের ডিও লেটারে ফাংশন আসে, বরাদ্দ আসে, হয়। এমপিদের জন্য একটা মিনিমাম টিয়ার কাবিকা থাকে, সেটা স্বচ্ছ করে এমপিরা কাজ করে। কিন্তু আইন প্রণেতা হিসেবে তো তাই হওয়ার কথা। এক্স্যাক্টলি, কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে আমি তো এটাই বললাম যে আপনি যেটা বললেন যে বাংলাদেশে কার কি হওয়া উচিত, সেটা তো বাংলাদেশের মানুষ তো ওই যে আপনার সবকিছু। যদি আপনি জনসেবা করতে চান তাহলে উপজেলায় যান, আপনি কেন আইন প্রণেতা হতে আসলেন? জনসেবা এখন আপনি বলেন, জনসেবা তো আমরা করতে চাই, আমরা তো মানুষের কথাগুলো ভয়েসগুলো তুলে ধরতে চাই, এটা ভেরি ন্যাচারাল। তাহলে আপনি দুইটা যেভাবে বলতেছেন, বাংলাদেশের কোন এমপিটা পার্লামেন্টে দাঁড়িয়ে তার এলাকার হাসপাতালের কথা বলে না? বলে, সবাই বলে। কেন বলে? তাহলে সবাই তো আইন প্রণেতা হওয়ার যোগ্যতা রাখে না। তো এই ডেফিনেশনে যাওয়া যাবে না। আপনার যে জিনিস মেম্বারের কাছে যায় সেই জিনিস আপনার কাছেও চায়, কারণ আমাদের লোকজনও এডুকেটেড ওই লেভেলের না যে পার্লামেন্টারি সিস্টেমে যেভাবে সে ল মেকিংয়ের দায়িত্ব সেটাও দেয় না। তো এই জন্য আমাদের কিন্তু অন্যরকম হয়। বাই দ্য ওয়ে, আমাদের ব্যালেন্স করে এমপিদেরও কাজ করা উচিত, লোকাল মানুষের কথাগুলো উঠে আসে, নাহলে কিন্তু আমরা বলেছি বলে দেখেন অনেক কিছু জায়গায় কিন্তু বরাদ্দ চেঞ্জ হয়ে যাচ্ছে। সুতরাং সেটাও কিন্তু ইস্যু আছে। ইস্যু হচ্ছে যে বসার জায়গাটা নিয়ে আমাদের 12,500 টাকা করে বসার অফিস খরচ দেওয়া হয়। আমরা বলেছি এই খরচে গভর্নমেন্ট একটা অফিস ওখানে করে দিতে পারে, তাহলে আমার তো চাপ নাই ভাই, কিন্তু আমি একটা জায়গায় একুরেট জায়গায় বসি। বুঝলাম আপনারা চাননি উপজেলা পরিষদে বসতে, কিন্তু সরকার যখন আপনাদের বসতে দিল সেটিও তো ফেরত নেননি, মানে সেটি থেকে তো স্বাগতই জানিয়েছেন। বরং তো গভর্নমেন্ট যে জায়গায় বসতে দিয়েছে সেটা হচ্ছে ইউনো অফিস। এখন যেটা দিচ্ছে মানে আপনারা মেঘ না চাইতে বৃষ্টি পেয়ে গেলেন এরকম কিছু? এটা তো এর আগে একবার বসার প্র্যাকটিস হয়েছিল আওয়ামী লীগের সময়ও, এটা এরকম না। কিন্তু সেটা হস্তক্ষেপের ইস্যু আসছে একটা বিষয়, তাই না? হস্তক্ষেপ করা হলো কিনা স্বাভাবিক নাকি? পার্সোনালি আমি নিজেই আরেকটা 5 জনের সাইন নিয়ে কিন্তু আমি নোটিশ দিয়েছি যে আমি মনে করি এটা লোকাল গভর্নমেন্টে হস্তক্ষেপ হওয়া শামিল। আমরা উপজেলা প্রশাসন না হোক, অন্য জায়গায় বসার ব্যবস্থা করা হোক, এটা ছিল আমার পক্ষ থেকে আবার সেকেন্ড নোটিশ। সেটাতে উনি আনসার করেছেন আমাদের, বলছে এটা যেহেতু হয়ে গেছে উনি মনে জায়গা থেকে রিজেক্ট করে দিয়েছে এবং রেজগুলো আমি এটা রেখে দিয়েছি, কারণ ভবিষ্যতে আমাকে কোশ্চেন করা হতে পারে এটা তুমি করেছো। তো ইস্যুটা হলো, আপনি দেখেন পার্লামেন্ট মেম্বার হচ্ছে ক্যাটাগরিতে হলো হায়ারার্কিক্যালি অর্ডার প্রসিডিংসে, মানে হচ্ছে যে আপনার 12-13তম। আপনি ডিসি বলেন, এসপি বলেন, সবাই বলেন এটা তো 25, 24, 23, 24 বা অন্যরকম। আপনি আসলে আপনার সংসদ সদস্যরা কীরকম সম্মান দিতেছেন, দ্যাটস ইউর পারসেপশন, এটা দেখা উচিত। আপনি একটা ইউনো গেলে একটা ভালো গাড়ি চড়ে বেড়াচ্ছে বা অন্যরকম বিশাল বিষয়, আমার একটা জেলাসি ফিল হওয়ার কিছু নয়। আপনি একটা আমার গাড়ি দেন, আপনি আবার নিয়ে নেন, আপনি একটা অফিস দেন, আপনি নিয়ে নেন, আই ডোন্ট ওয়ান্ট টু ইউজ ইট। আমি সার্ভিস দিতে তো আসছি। মানে আপনি নির্বাচিত হওয়ার আগে এই যে এমপিদের জন্য এত সুযোগ সুবিধার ঘাটতি, এটি আপনি খেয়াল করেছিলেন কিনা নির্বাচিত হওয়ার আগে? 100%। আমি তো আসি পড়ে, আমি নিজে ঢোকার পরে দেখি যে এমপিরা পাবলিক প্লেসে এমপিদের বেতন 55,000 টাকা, মানুষ জানেই না এমপিরা আসলে কোটি কোটি টাকার মালিক না এবং কোটি কোটি টাকা হয় না। ঠিক আছে, সেটা যারা দুর্নীতি করছে সেটা ভিন্ন কিছু। আমি সৎ এমপি থাকতে চাই। জি, ঠিক আছে। আমরা আবারও আপনার কাছে আসছি, তার আগে একটু শহীদুল ইসলাম বাবুল আপনার কাছে জানতে চাই, যেটির কথা তিনি কিছুটা অভিযোগ করছিলেন যে দলীয় লোকজনদেরকে দিয়ে প্রশাসক অর্থাৎ বসিয়ে তাদের মাধ্যমে আবার প্রভাব বিস্তার করার চেষ্টা হতে পারে। আমরা জানি এটা একটা স্থানীয় সরকার বিভাগ, সেখানে এরই মধ্যে অবশ্য এনসিপিও তাদের প্রার্থী ঘোষণা করেছে, বিএনপির থেকেও এরকম সম্ভাব্য প্রার্থীদের নাম আসছে, আবার বলা হচ্ছে দল মনোনয়নও হয়তো দিবে, অথচ এটি নির্দলীয় নির্বাচন হতে যাচ্ছে বলেই আমরা জানি। একটু আপনার কাছে জানতে চাই। একটু 30 সেকেন্ড একটু অ্যাড করে দিয়ে সুবিধা ভাইয়ের জন্য, সেটা হলো অনেকে প্রশাসক হওয়ার পরেও এখন কিন্তু প্রচারণা চালাচ্ছে সরকারিভাবে, সরকারি টাকায়। হ্যাঁ, তারা ভোটে নির্বাচিত হতে চান এরকম সম্ভাব্য কেউ সরকারি টাকায় প্রচারণা, সরকারি টাকা কিনা জানি না, বাট প্রচার চালাচ্ছে। প্রচার না, এরকম যদি সংবিধানে আছে যে যিনি প্রশাসক যদি কেউ হন তিনি নির্বাচন করতে পারবেন না, আইনে বাধা প্রচারণা, তো তাহলে কি অসুবিধা হইল? দুনিয়ার কোন দেশে আমি ইলেকশনে জিতে আমি এনসিপির লোকরে প্রশাসক বসাবো? এটিকে আশা করা বাঞ্ছনীয়? এদিকে আশা করা, আমেরিকায় তো টোটাল সেক্রেটারিয়েট সহ চেঞ্জ করে নিয়ে যায়, টোটাল সেক্রেটারিয়েট সহ তার নতুন সেট আপ নিয়ে এসে বসে, কারণ আমি তারে বসে তো আমার স্যাবোটাইজ করবে। এমনি কইতেছে টাইনে হেলাই নামাই দেবো আর সময় দেবো না, হ্যাঁ 3.5 মাসের মধ্যে আমি কি কারণে তারা বিশ্বাস করব? তার যে কয়জন ওসি আছে, এসপি আছে, অন্তর্বর্তী সময়ে কত নিয়োগ দিছিল আমরা জানি, কি পরিমাণ নিয়োগ দিছিল তারা আমরা জানি না। স্যাবোটাইজ তো তারাই করছে এবং এখনো তারা আছে তো পুলিশ প্রশাসনে। কোত্থেকে আপনি নতুন আমদানি করবেন? এটা কি একদিনে নিয়োগ দিলে হয়ে যাবে? নানান শ্রেণী পেশা দল মতের লোক, এখানে মতাদর্শ লোক, বিগত দিনে যেভাবে দলীয়করণ করা হয়েছে। তো এখন আমি আমার দল নিয়োগ দেবো না, আমার মানুষের কাছে কমিটমেন্ট আছে, নির্বাচনী প্রতিশ্রুতি আছে, আমি এনে আওয়ামী লীগের লোক বসাই দেবো? এটা কোন ধরনের কথা হলো আমি জানি না, এটা হয় না। আর আমার ভাই খুব কৌশলে আমাদের একটু বিদ্রুপ করে, ঈদের পরের কথা কইলো মনে হইলো একটু
হ্যাঁ, এটা খুব নির্মম এই রসিকতাটা। কত মানুষ গুম হয়ে গেল এই আন্দোলনে, কত মানুষ খুন হয়ে গেল, ওনাদের কত লোকের ফাঁসি হইল। সরি ভাই, ওটার জন্য হ্যাঁ। ওইটাই ভাবেন না 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 না, বলেছেন তো যে ওনাদের অবেশিদের পরে বলার, ওইটাই তাছাড়া কি না, আছে? ওনাদের তো ফাঁসি হয়নি, হ্যাঁ। জামাত ইসলামের হয়েছে। দা উনি তো জামাতের এমপি, না ও সরি এনসিপি, যাই হোক আমি ভুলে যাই আর কি কোন জামাত আর কোন জন এনসিপি, এক জায়গায় বসে তো মানে ক্ষণে ক্ষণে আর কি, এটা সরি। খুব বেশি ভুল হয় না এই টিএমপিটি। সে তো মানে একজোটে আছেন তারা। সে মোজাহিদ তো শিবিরের কেউ না, না না, জি, বলেন। এনসিপি। আচ্ছা যাই হোক, জোটের আর কি তারা। তো এই যে যে বক্তব্যগুলো, এগুলো দুর্ভাগ্যজনক আর কি। কারণ আমরা জামাত ইসলামকে দেখছি, তাদের জোট সঙ্গী, তাদের এত লোকের ফাঁসি হইল, কোনো কার্যকর প্রতিবাদ করতে পারে নাই 18 জন, মানে কি বলবো। এবং তাদের অফিসটাও তারা খুলতে পারে নাই কিন্তু 18 বছর। আমরা তো অফিস খুলছি, যুদ্ধ করেছি, দিনের পর দিন হামলা মামলা নির্যাতন সবাই হয়েছি। সেজন্য এই ধরনের কথাবার্তা বলা, ইঙ্গিতপূর্ণ বা কি বলে বিদ্রুপ করা, এগুলো খুবই দুর্ভাগ্যজনক। এতে আওয়ামী লীগের লোকরা উৎসাহিত হয় আর কি। আর এমপিদের যে বিষয়টা বলছিলেন, আর কি প্রশ্নটা আপনি করলেন? যে প্রশাসকের হ্যাঁ, ওইটা তো বললাম, প্রশাসকের ইস্যুটা। এমপিটা বলেন ভাই। এমপিদের যে ইস্যুটা যেটা বললেন, যে, এটা হ্যাঁ। খুবই দুর্ভাগ্যজনক। আপনারা জানেন না এমপির কি অবস্থা, এমপির জীবন কি। আপনি এমপিকে দুর্নীতিগ্রস্ত করতে উৎসাহিত করছেন এক্স্যাক্টলি। এই রাষ্ট্র, এই সমাজ। কোন এমপি যদি সৎ জীবন যাপন করতে চায়, সে আর আগামী দিন এমপি হতে পারবে না। 100% যদি সৎ হইতে চায়, এই সমাজ ব্যবস্থাটা এরকম, এটাকে একদিন আপনি বদলে দিতে পারবেন না। আপনি জানেন না এমপি বাড়িতে গেলে তার কাছে কত লোক সাহায্য চাইতে আসে, কত মানুষ আসে, কত মানুষের এক্সপেকটেশন, স্বামী স্ত্রীর ঝরগাও এমপিকে মিটানো লাগে। এইটা আমাদের একটা সোসাইটির বাস্তবতা হয়ে গেছে। এমপি কতবার বাড়িতে যায় আর আসে, কত টাকা তার গাড়িতে লাগে। আপনি সমস্ত ঠিক আছে, আমরা তো নির্বাচনের প্রতিশ্রুতিতে বলিনি যে আমরা গাড়ি নিব না, প্লট নিব না, নেইনি। কিন্তু আমরা নির্বাচনের পরে, তারা বলছিল বা জামাত বলছিল যে আমরা গাড়ি আর প্লট নিব না, আমরা কিন্তু নির্বাচনের আগে এটা বলে মানুষের ভোট নেই। তারপরেও আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে আমি একটা অ্যাপিল করতে চাই, নির্বাচনের পরে আমরা জিতার পরে আমরা সিদ্ধান্ত নিচ্ছি। আমাদের কিন্তু কমিটমেন্ট ছিল না যে আমরা নিব না, কিন্তু নিলাম না, ঠিক আছে। কিন্তু এমপিকে যে আপনারা কটাক্ষ করবেন, এমপিকে আক্রমণ করবেন, এমপি বসার জায়গা না, এমপি তো প্রশাসনের অংশ, সরকারের অংশ। সে যেটা বললো, একজন টিএনওর গাড়ি থাকে, এমপির মুভমেন্ট করা লাগে না সরকারি কাজে, এমপির মিটিংয়ে যাওয়া লাগে না, এমপির আসা লাগে না, লাগে তো, এমপির সংসদে যাওয়া লাগে না, তো এমপি কোথায় গাড়ি পাবে? ব্যক্তিগত গাড়ি। এমপির তো আমি মনে করি বাংলাদেশের এমপিদের 10 লক্ষ টাকা বেতন দেওয়া উচিত, এবং বেতন দিয়ে বলা উচিত যে স্থানীয় উন্নয়ন প্রক্রিয়ায় তোমাদের কোনো সম্পৃক্ততা থাকবে না। ল মেকার হবে, আমাদেরও অসুবিধা হয়। আমরা এই যে টকশো করি, আমরা না জানি না করে কিভাবে টকশো করবো? দিন ভরে মানুষের সাথে ব্যাগর করি, পার্লামেন্টে থাকি, মানুষের কাজ করি, আমরা পড়ালেখা করতে পারি না, সময় দিতে পারি না, ল মেকিংয়ে সময় দিতে পারছি না, কাজের কাজ করতে পারছি না। এই সিস্টেমই তো ঠিক নাই আমি মনে করি। আপনি বলতেছেন আপনি খালি কেন, আপনার গ্রামের যে কর্মী সেও চাইবে আমার এমপি হবে খুব আদর্শবান, সৎ। আবার নেতা আর একজন আসবে, টাকা দিবে, বাপের হাসপাতালের বিল দিবে, এইটা দিবে ওইটা দিবে, আরে পাইয়ে গেছি নেতা একজন, এই নেতা দিয়ে কি করবো? এটা আমার মনস্তত্ত্ব, সমাজ মনস্তত্ত্ব। এটা আপনি জুলাইয়ের 5 তারিখ দিয়ে উল্টেই দিবেন, এক সুইচ দিয়ে উল্টেই দিবেন? এটা লাগবে সমাজ বিপ্লব, এটা গণ অভ্যুত্থান দিয়ে এগুলো হয় না। অনেক বাস্তবতা আছে, বক্তব্য দেওয়া আর প্র্যাকটিক্যাল ফিল্ড অন্যরকম, টোটালি ডিফারেন্ট। আমাদের তো দিন নাই, রাত নাই, খাওয়া নাই, মানুষের সমস্যা এবং সম্ভাবনা নিয়ে আমাদের কাজ করতে হয়। এখন বাসায় যাবেন, দেখবেন বাসায় মানুষ ভর্তি। পাগল হয়ে যাওয়ার মতো। সকালে ঘুম থেকে উঠবেন, দেখবেন বাসায় ভর্তি। কেউ গাড়ি তুলতে গেলে টাইনে ধরবে, আমার এটা করে দিয়ে দেন, আমার এই চাকরি দেন, আমার এই বদলি করে দেন, আমার এই রাস্তা করে দেন, আমার মা হাসপাতালে, আমার বাপ বাঁচে না। ইজ ইট এ সিস্টেম? এটা বাংলাদেশ, নট ইউরোপ আমেরিকা, এবং দিস ইজ রিয়েলিটি। তার মানে কি ওই সিস্টেমটা আসলে এখনো দাঁড়ায় নাই সমাজ বা সেবামূলক প্রতিষ্ঠানে? গণতন্ত্রের প্র্যাকটিস আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশে, গণতন্ত্রের হিসাব তো, কিন্তু যেটি সেবা পাওয়ার কথা, যে মানুষটি আপনার কাছে সেবার জন্য আসেন তিনি পাচ্ছেন না বলে আপনার কাছে আসছেন। অভাবগ্রস্ত দেশ, তৃতীয় বিশ্বের দেশ, হাসপাতালে বেড আছে 100, মানুষ রোগী 1000। আপনি রাতারাতি 1000 বেডের হাসপাতাল বানিয়ে ফেলতে পারবেন? ইজ ইট পসিবল? খুবই লিমিটেড অবস্থা। জি, ডাক্তার সাজিদুল হক রুবেল, একটু আপনার কাছে জানতে চাই, তৃণমূলে নির্বাচন এবং সেবা নিয়ে অনেক কথা হলো, সেখানে নিশ্চয়ই আপনি যুক্ত করবেন। পাশাপাশি এটিও জানতে চাই যে এর ফলে অনিশ্চয়তা দূর হলো কিনা। আরেকটা হচ্ছে এই যে প্রশাসক এবং আমরা দেখছি সব দল প্রায় ঘটা করে তাদের প্রার্থী ঘোষণা করতে যাচ্ছে, বা কেউ কেউ করেছেও, এর মধ্যে জামাত এনসিপি করেছেও। এটি আসলে দিন শেষে এই নির্দলীয় নির্বাচনকে দলীয় মোড়কে রূপান্তরিত করছে কিনা? ধন্যবাদ। বাংলাদেশে আগে নির্বাচনটা ছিল দলীয় সমর্থন, বিএনপির সমর্থিত প্রার্থী, মনোনীত প্রার্থী না।
জামাতের সমর্থিত প্রার্থী বা আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী বা কমিউনিস্ট পার্টির সমর্থিত প্রার্থী এইভাবেই ছিল আর কি। এটাকে পরে হচ্ছে আওয়ামী লীগ সরকার হচ্ছে চেঞ্জ করে নিল, চেঞ্জ করে টোটালটাকে দলীয়করণ করলো যে মার্কাতে নির্বাচন হবে। তখন একেবারে ইউনিয়ন পরিষদের লগে নৌকা মার্কা, ধানের শেষ মার্কা, এভাবে নির্বাচন শুরু হয়ে গেল, লাঙ্গল দাঁড়িপাল্লা এভাবে শুরু হয়ে গেল। এরপরে এসে গণঅভ্যুত্থানের পরে আবার একটা উপলব্ধি তৈরি হইল যে স্থানীয় সরকারকে, ঠিক আছে, মানে শাসক দলে প্রভাবমুক্ত করবার জন্য, এটাকে আর একটু স্বাধীনভাবে বিকশিত হওয়ার জন্য, ডিসেন্ট্রালাইজ করবার জন্য, আরও অনেক কারণে এটাকে এখন হচ্ছে কি নির্দলীয় মোড়কে করা হবে, যেটা আগেও এরকম ছিল, কিন্তু সেটা ছিল নামকাওয়াস্ত আর কি, কাগজে কলমে ছিল। সেখানে হচ্ছে সমর্থন করতে পারবে কিন্তু মনোনীত হবে না আর কি। তো এই জায়গাটা একটা বড় পরিবর্তন হলো, কাগজে কলমে এটা সংস্কার হইলো আর কি। ব্যাপারটা সংস্কার হওয়ার পর এখন প্রয়োগের ব্যাপার আছে। তো দেখেন এখানে সংস্কার কিন্তু হয়ে গেছে, হ্যাঁ, হওয়ার পর কিন্তু এখানে প্রয়োগ হয়নি। প্রয়োগ না করে দেখা গেল এটা হলো যারা বলছে যে এটা দলীয় করা যাবে না, তারাই সবার আগে, ঠিক আছে, মানন দিয়ে বসছে আর কি। হ্যাঁ, এনসিপির মনোনীত প্রার্থী অমুক হতে পারে, জামাতের মনোনীত প্রার্থী তমুক হতে পারে। তো এরকম আবার দেখা গেল যে একই জোটের একাধিক প্রার্থী এখন এক্সিস্ট করতেছে। এই ঢাকা উত্তরেও এক্সিস্ট করতেছে আর কি। সিটি কর্পোরেশনকে ধরে দেখবেন 2 ধরনের পোস্টার আছে, পোস্টার না থাকলেও আলোচনা আছে। তো আমরা দেখলাম বিএনপিও, তখন বিএনপি একটু পিছায় ছিল, কিন্তু একটু পিছায় ছিল ঘোষণা করার ক্ষেত্রে, কিন্তু পরবর্তী দেখলাম বিএনপি দৌড়ে কেন পিছিয়ে থাকবে, বিএনপিও তার নাম ঘোষণা করার চেষ্টা বা প্রত্যেকে ব্যক্তিগতভাবে চেষ্টা করছেন। এলাকায় দেখলাম যে পোস্টার পড়ে গেছে আর কি, নির্বাচনকে ধরে। নির্বাচন কবে হবে ঠিক না, কিন্তু নির্বাচনকে ধরে পোস্টার পড়ে গেছে। আর এইটা একটা ব্যাপার আর কি। ওই যে সিদ্ধান্তটা যা ছিল যে এটা নির্দলীয় একটা ফ্লেভারে হবে, সেই জায়গাটা কিন্তু থেকে আমরা দেখলাম যে আমরা নিজেরাই সেটাকে নষ্ট করে ফেললাম। আর আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আর কি, সেটা হচ্ছে যে প্রশাসক নিয়োগ করা। হ্যাঁ, বাবুল ভাই এখানে বলছে খুবই গুরুত্বপূর্ণ কথা, যে ভাই আমরা মানুষের ভোটে নির্বাচিত হয়ে আসছি, তো আমরা তো আমাদের লোকই হচ্ছে এখানে নিয়োগ করব। হ্যাঁ, করেন, কোনো সমস্যা নাই। সমস্যার জায়গাটা হচ্ছে অন্য আরেকটা পয়েন্টটা হইতেছে যে আপনি এই প্রশাসকের এই পদটিকে ব্যবহার করার পর তারপর যখন যে নির্বাচনটা হবে, সেই নির্বাচনটাকে কি আপনি প্রভাবিত করবেন কি করবেন না। আর বাবুল ভাই আবার বলছে কিন্তু তার আলোচনা আগের অংশে যে এটা কোনো আইন আছে যে যে প্রশাসক হয়েছে সে নির্বাচন করতে পারবে না। হ্যাঁ, এটা আইন নাই, কিন্তু আইন তো থাকা উচিত। যেই কারণে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার দরকার, ঠিক আছে, যেই কারণে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার দরকার, সেই কারণেই যারা প্রশাসক হিসেবে নিয়োগ প্রাপ্ত হয়েছেন, ঠিক আছে, তাদেরকে আরও স্থানীয় নির্বাচনে দাঁড়ানো উচিত না, ঠিক আছে। নাইলে আপনি এখন থেকেই কিন্তু এক ধরনের ম্যানিপুলেশন শুরু করে দিয়েছেন। বাবুল ভাইরা নিশ্চয়ই, তখন আমিও আওয়াজ করছি বা টক শোতে আলোচনা করছিলাম যে কুমিল্লায় বরাদ্দ নিয়ে, হ্যাঁ, মুরাদনগর বা দেবিদ্বারে যে বরাদ্দ হলো, অতিরিক্ত বরাদ্দ, সেটা নিয়ে কি তখন আমরা কথা বলি নাই? খুব জোরে সোরে কথা বলেছি। এই যমুনা টিভিতে আসার পর তো আমি সেই অনুষ্ঠানে ছিলাম আর কি, 24 ঘন্টা না, এটা ইয়ার প্রোগ্রামে ছিল, রাজনীতিতে। হ্যাঁ, তো আমার কথাটা শেষ হোক। বাবুল ভাইয়ের কথার সময় আমি সেই কথা বলি না, কেউই বলিনি, আমরা সবাই সবার কথা বলার সময়টাকে রক্ষা করি, অধিকারটাকে রক্ষা করি। তো সেই জায়গাটা দেখেন যে ওই যে বরাদ্দের যে ব্যাপারটা নিয়ে আমরা সে সময় এনসিপির সমালোচনা করেছি। তো আমাদেরকে আর 3 মাস বা 6 মাস পরে ফাইল খুলতে হবে আর কি, যে বিএনপি কোথায় কত বরাদ্দ দিয়ে কোথায় তার কত দল গুছিয়ে ফেলেছে, নির্বাচনকে প্রভাবিত করার জন্য কত কি করে ফেলেছে। এই যে ক্লেইমটা এবং ব্লেমটা বিএনপি খাবে আর কি, এই ভুল সিদ্ধান্তের কারণে। যে আমরা আলোচনায় আবারও ফিরবো, তবে তার আগে একটি বিরতি নিয়ে আসি। দর্শক সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা, আলোচনায় ফিরছি। আবারও আতিক মুজাহিদ, একটু আপনার কাছে আসতে চাই। আজকে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ব্যক্তিরা কোনো অপরাধ করলে সেটা যেভাবে গণমাধ্যমে শিরোনাম হয়, বিএনপি সরকারের কোনো ভালো কাজ সেভাবে প্রশংসা পায় না। আবার অন্যদিকে বিরোধী দল বা অন্যান্য কেউ গণমাধ্যমের সমালোচনা করেন। আমরা যেটি দেখি যে গণমাধ্যম এখন প্রধানমন্ত্রী বা তার পরিবার বা বিএনপির প্রশংসায় পঞ্চমুখ। আসলে গণমাধ্যমের ভূমিকা কিভাবে দেখেন? খুবই কঠিন কোয়েশ্চেন বলেছেন। গণমাধ্যমে আসলে আলটিমেটলি সব ম্যাক্সিমাম ফেসিসদের দখলে,
এরা ইচ্ছা মতো আপনাকে প্রশংসা করবে, ইচ্ছা মতো আপনাকে ডুবাবে। সো দে আর নট প্রফেশনাল এনাফ। মাহমুদুর রহমান মজা করে বলছেন ফাইভ ক্যাটাগরিজ অফ দ্য আমার মিডিয়াকে 5 ধরনের আছে। একটা হচ্ছে অলিগার মিডিয়া, যারা শুধু তাদের অলিগারদের স্বার্থের বাইরে যায় না। অলিগারদের স্বার্থে প্রধানমন্ত্রী প্রশংসা করবে, অলিগারদের স্বার্থে জুলাইকে সন্ত্রাসী গোষ্ঠী বানাই দেবে, অলিগারদের স্বার্থে আবার উল্টা করবে। সো এটা এক ধরনের আছে। এক ধরনের রাজনৈতিক মুখপাত্র স্টাইলে কথা বলে, সব কিছু কি সেই রাজনৈতিক দলের ঠিক, বাকিটা খারাপ। আমার আন্ডারস্ট্যান্ডিং হলো আসলে মিডিয়া কোনো রিফর্ম হয়নি। মিডিয়াতে আপনার চাকরির নিশ্চয়তা যেমন নেই, আপনি আপনার বেতন কাঠামো ঠিক নেই, আপনি না বিনা বেতনে আছেন, এরকম সাংবাদিকরা, পিওর সাংবাদিকরা, আবার চাটুকার সাংবাদিকরা অনেক উপরে উঠে গিয়েছে। তো এইরকম ফুললি মিডিয়াকে আমি যদি বলি, মিডিয়াকে আমি খুব কমপ্লিটলি দোষও দিব না, আবার বলবো না, বাট এটা সিস্টেমটা আসলে এখানে ঠিক বাংলাদেশের হেজবরল অবস্থার মতো মিডিয়ার অবস্থাগুলো ঠিক একই রকমই। সুতরাং উনি যদি বলে যে রিসার্চ একপাক্ষিক করে, সেটা উনি তথ্যমন্ত্রী ভালো জানেন, তাহলে ওনারা একটা ভালো রিফর্ম স্টাইল নিয়ে আসুক যে মিডিয়ার প্রফেশনালিজম কীভাবে হওয়া উচিত। ওনার আন্ডার আমরা দেখতে চাই একটা স্বচ্ছ মিডিয়া আন্ডারস্ট্যান্ডিং, মিডিয়া কমিশন করুক, পরে যেটা এন্ট্রিমের সময় বেশ কিছু আগাইছিল কাজটা, সেটাকে রিফর্ম করে দিক, একটা স্বচ্ছতার মধ্যে আসুক। মানে হুটহাট করে যেন মিডিয়া না হয় এমন যে মোজো মিডিয়া হয়ে গেছে অনেক, মানে কথায় কথায় অনেক কিছু হয়ে যাচ্ছে। সেই জায়গাগুলোতে ঠিক রাখার জন্য একটা মিডিয়া হওয়া দরকার, এক্স্যাক্টলি করার জন্য আর কি, মানে তথ্যটা যেন পিওরলি সবার মিডিয়া সবার পক্ষে হয়, অলিগারিক না হোক। আমরা তো এনসিপিকে রেগুলারলি সবচেয়ে বেশি মনে হয় এখন দেখতেছি এনসিপি একটি সন্ত্রাসী গোষ্ঠীর মতো তুলে ধরার, জুলাই শক্তি, জুলাই একটা সমন্বয়কে সে কত পার্সেন্ট লোক, আমি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। ইট ইজ বিকজ তারা কেউ হয়তো চাইতেছে এজেন্ডা, সেটা কি হিট করে করে কথা বলছে। তো এজেন্ডাবাজ মুক্ত হয়ে পিওর মানুষের জন্য কল্যাণমুখী আমরা মিডিয়া চাই, যেটা সবার জন্য কথা বলবে। হ্যাঁ, আমি আগেই বলছি যে পলিটিক্যালি আপনার যে কোনো দিকে অ্যালাইনমেন্ট থাকতেই পারে, কিন্তু ওয়ান্স আপনি জানেন যে ফ্যাকচুয়ালি কথা বলেন, রিয়েল কথা বলেন, যেটা সবার জন্য কল্যাণ করেন, যে রাষ্ট্র কিন্তু আলটিমেটলি খুবই ওই আগের মতো হয়ে যাবে, একদিক থেকে প্রশংসা করতে এখন এইদিকে প্রশংসা করবে, সেটা আমরা দেখতে চাই না। সাজিদুল হক রুবেল ভাই, একটু আপনার কাছ থেকে জানতে চাই, গণমাধ্যমের যে সরকারের দিক থেকে এক ধরনের বার্তা, আবার বিরোধী দল থেকে আরেক ধরনের বার্তা, সোশ্যাল মিডিয়ায় আরেক ধরনের বার্তা, আপনি গণমাধ্যমের কোন ভূমিকা দেখতে পাচ্ছেন? আসলে এটাই তো স্বাভাবিক, ঠিক আছে, যে গণমাধ্যম প্রতি হচ্ছে গিয়ে যদি সরকারি দল বলে যে তাদের প্রচারণা ঠিক মতো হচ্ছে না, তাহলে তো খুব ভালো ব্যাপার, এটাই হওয়া উচিত। মানে উনি যদিও আক্ষেপের সাথে বলছে, কিন্তু এটা যদি সত্যি সত্যি হইতো যে গণমাধ্যম হচ্ছে খুবই সরকারের সমালোচনা করছে, সরকারকে 1 ইঞ্চি ছাড় দিচ্ছে না, তো সেটা দেশের জন্য এবং সরকারের জন্য এবং মানুষের জন্য, সবার জন্য খুব ভালো হইতো। কিন্তু বাস্তবে তো তা হচ্ছে না আর কি। বাস্তবে গণমাধ্যম সেভাবে হচ্ছে না। গণমাধ্যমের মধ্যে আবার দলভেদ আছে। কোনো কোনো গণমাধ্যম হচ্ছে সরকারের চাটুকারিতা করছে, বা সরকারের যেখানে প্রশংসা করা উচিত সেটা করছে, ন্যায্য প্রশংসা করছে, আবার কেউ কেউ ন্যায্য প্রশংসা করছে না, কারণ তাদের মধ্যেও এক ধরনের দলগত বিভাজন রয়েছে। তবে আমি গণমাধ্যমে বলতে আজকে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে আর কি, আমরা যখন ছাত্র ছিলাম, বা বাবুল ভাইরা যখন হচ্ছে আমাদের সিনিয়র হিসেবে আন্দোলন করছিল, 90-এর গণঅভ্যুত্থানের সৈনিক ছিল, সেই সময় কিন্তু একটা বড় বিষয় ছিল বিটিভি। হ্যাঁ, যে বিটিভি জনগণের বিটিভি হবে, এটা আমার টাকায় চলে, রাষ্ট্রায়ত্ত একটা সম্পত্তি, এটা কোনো দলের সম্পত্তি হবে না। আমরা 90 গণঅভ্যুত্থানের আগে দেখছিলাম এটা জাতীয় পার্টির বিটিভি ছিল, এরশাদের বিটিভি ছিল, কিন্তু তারপরে দেখলাম যে না, ওটা সাহেবের বাক্স থেকে বিবি গোলামের বাক্সে রূপান্তরিত হয়েছে, এবং আজও সেটা সেই রকম বাক্সই রয়ে গেছে, অথচ সেটা মানুষের টাকায়, ট্যাক্সের টাকায়, আমার ট্যাক্সের টাকায় গণমাধ্যম। এখন যমুনা টিভি এটা তো একটা কর্পোরেট হাউস, এটা অন্যভাবে দেখেন, নাম হচ্ছে তার গণমাধ্যম, কিন্তু বেসিক্যালি তো এটা একটা কর্পোরেট হাউস। কিন্তু আমার যে বাংলাদেশ বেতার, আমার যে বিটিভি, সেটা কি জনগণের কথা বলছে? সেটা কি দলীয়করণের বাইরে যাচ্ছে? আমি সেই জায়গাটায় প্রশ্নটা তুলে রাখলাম আর কি। জি, শহীদুল ইসলাম বাবুল ভাই, একটু আপনার কাছে জানতে চাই, আমরা দেখলাম গতকাল এবং আজকেও প্রধানমন্ত্রী যারা মাঠ পর্যায়ের গণমাধ্যম কর্মী রয়েছেন, এমনকি গণমাধ্যম কর্মকর্তা রয়েছেন, তাদের সাথে বৈঠক করেছেন, এবং সেখানে তিনি একটি বার্তা দিয়েছেন এমন যে বিএনপি বা সরকারের প্রশংসা শুনতে চায় না সরকারের গঠনমূলক সমালোচনা দেখতে চায়। আবার প্রতিমন্ত্রী বলছিলেন আর একটা যে আক্ষেপের শুরু রয়েছে, কোনটি আসলে? সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কথা, গণমাধ্যম তো আমাদের জীবনের অংশ, আমাদের দেশের অংশ, পার্ট, যদিও স্তম্ভ বলা হয়, তাই না, কিন্তু গণমাধ্যমের প্রতিষ্ঠান হিসেবে তো গড়ে উঠিনি, এটা তো সত্য। হ্যাঁ, বারবার বলা হয়েছে। তো গণমাধ্যম, একটা রাষ্ট্রীয় গণমাধ্যমের কথা উনি যেটা বললেন, সেটারও সেরকম সংস্কার হয়নি, এটা তো অসত্য না। আবার এর বাইরে প্রাইভেট যে গণমাধ্যমগুলো আছে, প্রত্যেকটাই কর্পোরেট হাউসের গণমাধ্যম, ম্যাক্সিমাম মালিকানা ভিত্তিক, তাদের ব্যক্তি স্বার্থের বাইরে যাইতে পারে না, যে ওভারঅল হতে পারেনি।
তবে এটা ঠিক যে মানে খবর প্রচারের কারণে কোনো গণমাধ্যম বন্ধ হয়ে গেছেই হয়েছে, এটা আপাতত এটা কিন্তু হচ্ছে না। এবং বারবার বলা হচ্ছে যে যার মতো সমালোচনা করতে পারছে, সরকারের সমালোচনা করতে পারছে, কথা বলে, এবং যারা সমালোচনা করে তাদেরকে ডেকে প্রধানমন্ত্রী কথা বলেছেন যে আপনারা অব্যাহত রাখবেন, ভুল ধরিয়ে দিবেন। একটা খবর যেমন দেখলাম বগুড়ায় কি একটা রাস্তা প্রধানমন্ত্রী গিয়েছেন, ইট বিছানো হয়েছে আবার উঠাই, সেটা নিয়েও চমৎকার নিউজ হয়েছে। এর জন্য তো কেউ ভৎসনারও শিকার হয় নাই, কারণ আমার মামলাও হয় নাই, হচ্ছে তো এরকম প্রতিদিন সরকারের সমালোচনা করে নিউজ হচ্ছে। আমরা চাই হোক। আবার স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর ইউনিয়নের নামে খবর প্রচারের কারণে আবার মামলা হয়েছে, বস্তুনিষ্ঠ হোক না, সেটা তার, সে যদি মনে করে যে সে তার নামে করেননি, এটা মানহানি হয়েছে, সে সেটা করেছে, সেটা বিচার বিভাগ কী করবে আমি জানি না, বা কে মামলা করেছে সেটাও আমি জানি না। কিন্তু যেই নিউজটা হয়েছে যে প্রধানমন্ত্রী গিয়েছেন, সেটার ব্যাখ্যাও তো দেওয়া হয়েছে যে দেখেন এই রাস্তাতে টেন্ডারাধীন আছে, প্রক্রিয়াধীন আছে, কাজের মধ্যে আছে, সেই জন্য এই কাজ উঠে এটা নিয়ে পরিপূর্ণ কাজটা করা হবে। তো এরকম সমালোচনা তো করাই হচ্ছে প্রতিদিন, এবং সমালোচনার কারণে কোনো গণমাধ্যম কর্মী গ্রেপ্তার হয়েছে, মামলার শিকার হয়েছে, হামলার শিকার হয়েছে, এরকম কিন্তু নাই বা হচ্ছে না। প্রধানমন্ত্রী নিজে বলেছেন যে আমার নামে কার্টুন আঁকবেন, আঁকতেছেন তো, বা কথা বলছেন, প্রতিনিয়তই বলছেন। তবে হ্যাঁ, সর্বক্ষেত্রেই যে হচ্ছে এটা না, বা একেবারে 100% প্রতিমন্ত্রী ছেলের নামে ইউনিয়নের কারণে সেই খবরের কারণে সংসদে দিয়েছেন, কিন্তু সেজন্য মামলা হয়েছে কয়েকজন সাংবাদিকের নামে। হ্যাঁ, সেটা তার রাইট, তার নামে ছেলের নামে হয় না। আপনি যদি নিউজ করেন যে ছেলের নামে হয়েছে, তাহলে কি ছেলের নামে কি হচ্ছে না? তিনি বলছেন কাকতালীয় ভাবে মিলে গেছে ছেলে। হ্যাঁ, মিলতে পারে, ওই জন্য ব্যাখ্যা দিয়েছেন সেটা পরিষ্কার করে, যেখানে দিগন্ত অ্যাপার্টমেন্ট আছে সেটাও কি তার, এখানে দিগন্ত রেল আছে সেটাও কি তার। উনি যেটা ব্যাখ্যা দিয়েছেন ওনার ব্যাখ্যাটাও যুক্তিসঙ্গত, আবার কেউ কেউ যে সন্দেহ করেছেন এটার মধ্যেও যুক্তি থাকতে পারে, বাট জিনিসটা উনি ক্লিয়ার করেছেন যে এটা ওনার উদ্দেশ্য প্রণোদিত না। আপনারা কি যুক্তিসঙ্গত হিসেবে মেনে নিচ্ছেন তার ব্যাখ্যাটাকে? উনি যেটা বলেছেন সংসদে সেটা তো আমরা অবিশ্বাস করতে চাই না ওনার কথাটা। আর নামে কিবা এসে যায়, একটা কথা যদি হয়েও থাকে, আমি জানি না এটা কি আছে, এ তো মহাভারত নামটা তো সুন্দর, অসুন্দর তো না। এখন আপনার দৃষ্টিভঙ্গিটা কি সেটাই হলো, এর জন্য তো ইউনিয়নও কেটে যাচ্ছে না, ইউনিয়নও তো বন্ধ হয়ে যাচ্ছে না, একদম 10 সেকেন্ড কিছু যোগ করতে চাচ্ছিলেন আপনি। দুষ্ট লোকেরা বলে যে ওনার শুধু মেয়েটা বাদ গেছে, ওনার মেয়ের নাকি পৃথিবী, নাম নাকি ভুবন, তা ভুবনটা নামকরণ করলে একটু হয়ে যাইতো আর কি, কারণ দুই ছেলের নামে দুইটা ইউনিয়ন দিয়েছে, ওনার নিজেদের বাড়ির নামে বানিয়েছে। আলোচনা শেষ করতে হচ্ছে, এটাকে আবার জাস্টিফাই করতেছে আমার বিএনপির ভাইয়েরা। আমি আসলে খুবই আজব হয়ে যাই যে ফ্যাকচুয়াল তিনজনকে আলোচনা অংশ নেওয়ার জন্য